2011 সালের 2রা মে পাকিস্তানের আবোটাবাদে ভোর হওয়ার আগেই মার্কিন নেভি সিলের 25 জন কমান্ডো একটি বাড়িতে ঢুকে পড়ে। মাত্র 38 মিনিট এবং সেই রাতে পৃথিবীর সবচেয়ে খোঁজা মানুষটিকে নিঃশেষ করা হয়। কিন্তু সেই রাতে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি মার্কিনরা নিয়ে গিয়েছিল সেটা কোনো অস্ত্র ছিল না, সেটা ছিল একটা হার্ড ড্রাইভ। সেই হার্ড ড্রাইভে লুকিয়ে ছিল এমন একটি জীবন যা পৃথিবী কখনো কল্পনাও করেনি। সেই প্রতীক নিজের ঘরে কি করতেন, কার সাথে হাসতেন, কিভাবে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাইতেন, আর কিভাবে তার নিজের তৈরি মিথ ভেঙে পড়েছিল। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাতে কি দেখতেন? গৃহবন্দী থাকার পরেও কিভাবে তিনি কোটি কোটি মানুষকে প্রভাবিত করতেন? নিজের ব্র্যান্ড তৈরি করতে তিনি ঠিক কোন কৌশল ব্যবহার করেছিলেন? এবং সেই হার্ড ড্রাইভে এমন কি ছিল যা তার সম্পর্কে পুরো পৃথিবীর ধারণা বদলে দিয়েছিল? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। এটা ইতিহাসের সবচেয়ে রহস্যময় হার্ড ড্রাইভের গল্প। আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ গোয়েন্দা অভিযানটির সমাপ্তি হয়েছিল সেই রাতে। 1 দশকেরও বেশি সময় ধরে পালিয়ে থাকার পর পাকিস্তানের আবোটাবাদে একটি সামরিক শহরে ঠিক মাঝখানে লুকিয়েছিল ওসামা বিন লাদেন। উঁচু দেওয়াল, 3 তলা বাড়ি। নেভি সিলের স্পেশাল টিম 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে রাত 1টার পরে সেখানে নামে। 3য় তলায় পাওয়া যায় বিন লাদেনকে। গুলি হওয়ার আগে সে একটি AK-47 দিকে হাত বাড়িয়েছিল। 38 মিনিট, একটি দশকের সমাপ্তি। কিন্তু মৃত্যু ছিল সেই অভিযানের মাত্র একটি উদ্দেশ্য, কারণ নেভি সিল দলের সাথে ছিল CIA-এর একটি আলাদা টিম। তাদের কাজ ছিল ভিন্ন। তারা প্রতিটি ঘরে পদ্ধতিগতভাবে তল্লাশি করছিল এবং সেখান থেকে বের করে এনেছে 5টি কম্পিউটার হার্ড ড্রাইভ, 10টি ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ এবং 100-রও বেশি স্টোরেজ মিডিয়া, DVD, CD, মেমোরি কার্ড। CIA পরে জানাবে সেই রাতে সংগ্রহ করা ডিজিটাল তথ্যের পরিমাণ ছিল একটি ছোট লাইব্রেরির সমতুল্য। 47,000-এর বেশি ফাইল, 173-টির বেশি ভিডিও, হাজারো ছবি, অসংখ্য ডকুমেন্টস। সবকিছু সরাসরি বিমানে করে চলে গেল ভার্জিনিয়ার লাংরিতে, CIA-এর সদর দপ্তরে। এবং সেখানে শুরু হলো আসল কাজ। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা একটি একটি করে ফাইল বিশ্লেষণ করতে শুরু করলেন। এনক্রিপ্টেড ফাইল ডিক্রিপ্ট করতে হলো, আরবি থেকে অনুবাদ করতে হলো, ভিডিও ফ্রেম বাই ফ্রেম দেখতে হলো। এই পরিকল্পনা শেষ হতে সময় লাগলো বছরের পর বছর। তারপর 2017 সালে ট্রাম্প প্রশাসনের নির্দেশে CIA সেই ফাইলগুলোর একটি বড় অংশ জনসাধারণের জন্য মুক্ত করে দেয়। এবং সেদিন থেকে পৃথিবী একটি ভিন্ন বিন লাদেনকে চিনতে শুরু করে। যখন বিশ্লেষকরা হার্ড ড্রাইভের ফোল্ডারটি খুললেন, তখন তারা যা দেখলেন সেটা তাদের থামিয়ে দিয়েছিল। প্রচারণামূলক ভিডিও ছিল, আল কায়দার বার্তা ছিল, কিন্তু সেগুলোর পাশেই ছিল এমন একটি ভিডিও যা কোনো নেতার কাছে একেবারেই অকল্পনীয়। ছেলের বিয়ের হোম ভিডিও। CIA পরবর্তীতে ফাইলগুলো পাবলিক করেছে। তার মধ্যে ছিল বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিয়ের ভিডিও। পরিবারের সদস্যরা একসাথে আছেন, অনুষ্ঠান হচ্ছে, মানুষ হাসছে। বন্ধুরা, এখানে একটু থামা দরকার, কারণ এই ছবিটা আমাদের চেনা বিন লাদেনের সম্পূর্ণ বিপরীত। আমরা যাকে চিনেছি সে একটি গুহায় লুকিয়ে থাকা ভয়ঙ্কর মানুষ, একটি ক্যামেরার সামনে পৃথিবীকে হুমকি দেওয়া। কিন্তু সেই হার্ড ড্রাইভ বলছিল আরেকটি গল্প। সে ছিল একজন বাবাও, একজন দাদাও। আরও অবাক করার ছিল একটি ভিডিও যেখানে দেখা যায় বিন লাদেন নিজের টেলিভিশনে নিজের ভিডিও বার্তা দেখছেন। এই দৃশ্যটি বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রমাণ করে যে বিন লাদেন নিজের ইমেজ নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি দেখতেন তার বার্তাগুলো কেমন দেখাচ্ছে এবং সেই বোঝাপড়া থেকেই তিনি নিজের প্রচারণা পরিমার্জন করতেন। আর তার বিনোদনের তালিকা সেটা আরও চমকে দেওয়ার মতো। সেই হার্ড ড্রাইভে পাওয়া গেছে কয়েক ডজন অ্যানিমেশন ফিল্ম, ডকুমেন্টারি এবং
এমন কিছু ভিডিও গেমের স্ক্রিন রেকর্ডিং। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাতে অ্যানিমেশন ফিল্ম দেখতেন। এটা হাস্যকর শোনালেও এই তথ্যটি একটি বড় সত্য সামনে নিয়ে আসে। বিন লাদেন ডিজিটাল মিডিয়ার শক্তি সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন। তিনি বুঝতেন মানুষ কি দেখছে, কিভাবে দেখছে, এবং সেই বোঝাপড়াই ছিল তার প্রচারণার মূল ভিত্তি। হার্ড ড্রাইভের বাইরেও সেই বাড়িতে পাওয়া গেছে হাতে লেখা ডায়েরি এবং ডিজিটাল নোটস। এই নোটসগুলো পড়ে গবেষকরা বুঝতে পারেন বিন লাদেন শেষ বছরগুলোতে ছিলেন অত্যন্ত হতাশ। কিন্তু কেন? কারণ আল কায়দার নিয়ন্ত্রণ তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই চিঠিতে বিন লাদেন বারবার উল্লেখ করেছেন ISIS এর কথা। তারা তখনও পুরো শক্তিতে আসেনি, কিন্তু তাদের চরমপন্থী আচরণ নিয়ে স্পষ্টভাবে তিনি চিন্তিত ছিলেন। এটা শুনে অবাক লাগে, তাই না? পৃথিবীর সবচেয়ে বড় অন্য একটি সংগঠনকে অত্যন্ত বেশি চরমপন্থী মনে করছেন। তার একটি চিঠিতে পাওয়া যায় আল কায়দার আফ্রিকার শাখাকে তিনি বলছেন সাধারণ মানুষকে করা থেকে বিরত থাকতে, কারণ এটা মুসলিমদের সহানুভূতি হারাচ্ছে। এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রমাণ করে যে বিন লাদেন শুধু একজন ছিলেন না, তিনি ছিলেন একজন কৌশলবিদ। তিনি বুঝতেন আমাদের একটি রাজনৈতিক ভিত্তি দরকার, শুধু দিয়ে আন্দোলন টেকে না। কিন্তু এই ভাবনাগুলো শুধু কাগজেই সীমাবদ্ধ ছিল, কারণ সেই বাড়িতে তিনি ছিলেন কার্যত গৃহবন্দী। ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, বাইরে যাওয়া ছিল না। আরেকটি চিঠিতে পাওয়া যায় তার গভীর ব্যক্তিগত হতাশার কথা। তিনি লিখেছেন আমেরিকার কাছে ধরা পড়ার আগে তিনি একটি বড় করতে চেয়েছিলেন, কিন্তু যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছিল না। পৃথিবী যাকে চিনেছিল শক্তিশালী একটি ছায়া হিসেবে, সে আসলে একটি বদ্ধ বাড়িতে বসে স্বপ্ন দেখছিলেন, কিন্তু হাত বাড়াতে পারছিলেন না। তবুও তিনি থেমে থাকেননি। পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি বেছে নিয়েছিলেন একটাই হাতিয়ার, ভিডিও প্রচারণা। তাহলে বোঝা গেল গৃহবন্দী হওয়ার পরেও বিন লাদেন নিজেকে প্রাসঙ্গিক রাখতে চাইতেন, আর এই কাজটি করত তার মিডিয়া শাখা। 9/11-এর পর থেকে তার মৃত্যু পর্যন্ত আল কায়দার মিডিয়া শাখার নাম ছিল আশ-শাহাব, অর্থাৎ মেঘ। এই শাখাটি বিন লাদেনের বার্তা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজ করত, কিন্তু এটা কোনো সাধারণ ভিডিও প্রোডাকশন ছিল না। আল-শাহাব ছিল একটি পেশাদার মিডিয়া প্রোডাকশন হাউস। তাদের ভিডিওতে থাকতো পেশাদার সম্পাদনা, গ্রাফিক্স, সাবটাইটেল, একাধিক ভাষায় অনুবাদ। একটি CIA বিশ্লেষণে বলা হয়েছে আল-শাহাবের ভিডিও প্রোডাকশনের মান ছিল একটি মিড লেভেলের হলিউড প্রোডাকশনের সমতুল্য। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছিল? প্রথমত, আল কায়দার কাছে ছিল প্রচুর অর্থ। সৌদি আরবের ধনী পরিবার থেকে তহবিল আসত। দ্বিতীয়ত, পশ্চিমে পড়াশোনা করা প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা তাদের দলে যোগ দিয়েছিল। তৃতীয়ত, ইন্টারনেটের প্রসার তাদের পক্ষে কাজ করেছিল। ইউটিউব আসার আগেই তারা অনলাইনে ভিডিও ছড়িয়ে দেওয়ার পদ্ধতি আয়ত্ত করে ফেলেছিল। বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে দেখুন বিন লাদেনের ভিডিও বার্তাগুলো বছরের পর বছর ধরে কিভাবে পরিবর্তিত হয়েছে। প্রথম দিকের ভিডিওগুলোতে, বিশেষত 9/11-এর পরপরই তাকে দেখা যায় গুহায় বা খোলা মাঠে, হাতে বন্দুক, পরনে কামোফ্লেজ পোশাক। লক্ষ্য একটাই, তাকে একজন সক্রিয় যোদ্ধা হিসেবে দেখানো। কিন্তু পরবর্তী বছরগুলোতে ছবি বদলাতে থাকে। সেই ভিডিওগুলোতে বিন লাদেনকে দেখা যায় ধর্মীয় পণ্ডিতের ভূমিকায়। বসে আছেন, হাতে কোরআন বা বই, পরনে সাদা পোশাক, পেছনে বইয়ের সেলফ। এই পরিবর্তনটা কোনো দুর্ঘটনা ছিল না। বিন লাদেন বুঝেছিলেন শুধু যোদ্ধা হিসেবে নয়, ধর্মীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলে তার বার্তা বেশি মানুষের কাছে পৌঁছবে এবং গ্রহণযোগ্য হবে। মার্কিন মিডিয়া বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে বলেছেন ব্র্যান্ড রিপোজিশনিং। ঠিক যেভাবে একটি কোম্পানি তার পণ্যের ব্র্যান্ড বদলায়, বিন লাদেন সেভাবেই বদলেছিলেন নিজের পরিচয়। এবং সেই হার্ড ড্রাইভের ভিডিওগুলো প্রমাণ করে এই পরিবর্তন ছিল সুচিন্তিত, পরিকল্পিত এবং ভীষণভাবে কার্যকর। কিন্তু এই মিডিয়া কৌশলের আড়ালে ছিল আরেকটি সত্য, এবং সেই সত্যটি প্রথমবার প্রকাশিত হওয়ার পরে পুরো বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। অভিযানের কিছুদিন পরেই মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন বিন লাদেনের কম্পিউটারে গ্রাফির ভিডিও পাওয়া গেছে।
এই আবিষ্কারটি নিয়ে গবেষকদের মধ্যে দুটি ধারা তৈরি হয়েছিল। প্রথম ধারা বলে এটা প্রমাণ করে বিন লাদেন ছিলেন ভণ্ড। একদিকে ধর্মের নামে যুদ্ধ, অন্যদিকে ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ বিপরীত আচরণ। দ্বিতীয় ধারার কিছু গবেষক মনে করেন মার্কিন সরকার হয়তো কৌশলগত কারণে এই তথ্য প্রকাশ করেছে বিন লাদেনের ইমেজ ধ্বংস করতে। কিন্তু সত্যি কোনটি আমরা জানি না, এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত, এই আবিষ্কারটি বিন লাদেনের মিথকে চূর্ণ করে দিয়েছিল। তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন একজন পবিত্র যোদ্ধা হিসেবে। একদিকে ব্র্যান্ড রিপোজিশনিং, মিডিয়া কৌশল, ধর্মীয় পণ্ডিতের ইমেজ, অন্যদিকে অ্যানিমেশন দেখা, পারিবারিক হোম ভিডিও এবং এই বিতর্কিত আবিষ্কার। এটা কি সম্ভব? কিভাবে একজন মানুষ এত বড় দ্বিচারিতার মধ্যে বাঁচতে পারে? মনোবিজ্ঞানীরা বলেন এটা অস্বাভাবিক নয়। ক্যারিশমাটিক নেতাদের মধ্যে এই ধরনের বিভাজন প্রায় দেখা যায়। পাবলিক ইমেজ এবং প্রাইভেট জীবন দুটি সম্পূর্ণ আলাদা জগৎ হয়ে ওঠে এবং এই বিভাজনই হয়তো তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। তাহলে এই হার্ড ড্রাইভ আমাদের কি শিখিয়েছে? প্রথমত, ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মানুষরাও মানুষ। তাদের মধ্যেও আবেগ আছে, পরিবার আছে, দুর্বলতা আছে। দ্বিতীয়ত, মিডিয়া এবং প্রচারণা একটি হাতিয়ার। বিন লাদেন এটা বুঝেছিলেন অনেক আগেই। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এই পাঠটি আরও অনেক প্রাসঙ্গিক। তৃতীয়ত, ডিজিটাল সাক্ষ্য মুছে ফেলা যায় না। সেই হার্ড ড্রাইভটি ছিল একটি আয়নার মতো। সেই আয়নায় ধরা পড়েছিল একটি সম্পূর্ণ জীবন, তার ভয়, তার স্বপ্ন, তার পরিকল্পনা, তার দুর্বলতা এবং তার দ্বিচারিতা। তোমরা নিজেকে যতই লুকিয়ে রাখো, ডিজিটাল যুগে একটি না একটি হার্ড ড্রাইভ তোমার পুরো গল্পটা বলে দেবে। 2011 সালের সেই রাতে পৃথিবীর সবচেয়ে খোঁজা মানুষটি গিয়েছিল, কিন্তু তার রেখে যাওয়া ডিজিটাল ছায়া এখনো পৃথিবীকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে চলেছে এবং সেই প্রশ্নগুলো ইতিহাসকে জীবন্ত রাখে। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে লাদেনকে নিয়ে অলরেডি দুটো ভিডিও আমরা তৈরি করেছি, যেখানে 9/11 হামলা কিভাবে হয়েছিল, তোরা বোরায় লাদেন কিভাবে লুকিয়েছিল এবং লাদেনকে কিভাবে হলো এবং কিভাবে সমাধিত করা হলো। পুরো ডিটেল তথ্য সেই ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর হ্যাঁ, আপনি লাদেনকে কিভাবে দেখেন? আপনার চোখে লাদেন কি ভিলেন নাকি হিরো? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।